তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ভোট আগামীকাল। কঠোর নিরাপত্তায় আজ পাঠানো হচ্ছে সরঞ্জাম। ঘূর্ণিঝড়ের কারণে 19 উপজেলায় ভোট স্থগিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল। ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষত। সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার, বিদ্যুৎহীন 1.5 কোটি মানুষ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। পাহাড় ধসের আশঙ্কায় বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি অঞ্চল। প্রতারণার আরেক নাম রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। গ্রাহকের অর্ধ কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ, লেনদেনের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরামর্শ। এবং ক্যান্সার শনাক্তে 70% পরীক্ষা হয় না সরকারি হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই অবকাঠামো। বিদেশমুখী হচ্ছেন রোগী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লেনি আফরোজ। এবারে বিস্তারিত। মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। বুধবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ 90 উপজেলায়। তাই সকাল থেকে এসব উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন রিটার্নিং কর্মকর্তারা। কোথাও কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএমে। আগামীকাল সকাল 8টা থেকে টানা বিকেলে 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটকাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির সবশেষ খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সঞ্জু রায়। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সঞ্জু, এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাবেন। লিনিয়া নির্বাচনের কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পন্ন করে নির্বাচনী ট্রেন কিন্তু দ্রুত গতিতে ছুটছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে রাত পোহালেই কিন্তু বগুড়ার 3টি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন। এবং বগুড়ার 12টি উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি উপজেলা বিবেচনা করা হচ্ছে, বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুরে কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে তার ভোটের ঠিক একদিন আগে আজকে প্রতিটি উপজেলা পরিষদগুলোতে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রের যারা প্রিসাইডিং অফিসার তারা কিন্তু আসছে। লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এই বগুড়া সদরে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 146টি এবং এর পার্শ্ববর্তী উপজেলা শাহজাহানপুরে ভোট কেন্দ্র রয়েছে 72 এবং শিবগঞ্জে ভোট কেন্দ্র রয়েছে 114টি। বগুড়া সদরের যে 146টি ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রের যে প্রিসাইডিং অফিসাররা তারা কিন্তু তাদের সহকারী প্রিসাইডিং অফিসারদের নিয়ে তারা কিন্তু আজকে এখানে এসছে নির্বাচনের যে সরঞ্জামাদি, ব্যালট বক্স, এগুলো কিন্তু সংগ্রহ করার জন্য। এবং এইখানে নিজে দাঁড়িয়ে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন তিনি কিন্তু এই নির্বাচনী মালামালগুলো বিতরণ করছেন এবং তিনি কিন্তু সার্বিকভাবে সবকিছু দেখভাল করছে। আমরা এটা সরাসরি তার সাথে কথা বলবো যে নির্বাচনের ঠিক একদিন আগে এই সরঞ্জামাদি বিতরণ সহ তাদের সার্বিক প্রস্তুতি কেমন। ধন্যবাদ। আমাদের ষষ্ঠ উপজেলা নির্বাচনে বগুড়া সদর উপজেলায় আপনারা জানেন যে 146টি ভোট কেন্দ্র রয়েছে। তো আজকে আমরা আমাদের প্রিজাইডিং অফিসারদেরকে ডেকেছি, তাদের সামান্য কিছু ব্রিফিং হবে এবং আমাদের যে নির্বাচনী মালামাল আজকে আমরা দিয়ে দিব এবং আগামীকাল ভোরবেলায় আমরা ব্যালটটি দিব। তো আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্পাদনের লক্ষ্যে আমরা আসলে বদ্ধপরিকর। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি যে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব। জনাব ফিরোজা পারভিন, আসলে সদর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং কোনো ধরনের ঝুঁকি আপনি দেখছেন কিনা? আপনাদের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের প্রস্তুতি কেমন আছে? আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে থেকেই 4 প্লাটুন বিজিবি আমাদের বগুড়া সদরের জন্য নিয়োজিত আছে এবং তারা টহলে রয়েছে। এছাড়াও আমাদের 14 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে আজকে থেকেই। এবং আমাদের যে 146টি কেন্দ্র রয়েছে, আমাদের 11টি ইউনিয়নে আমাদের একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন এবং আমাদের পৌরসভার জন্য যে 84টি কেন্দ্র রয়েছে, সেই 84টি কেন্দ্রের জন্য 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো রয়েছে।
হয়েছে, আশা করি ভালো থাকবে। জনাব ফিরোজা, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন জানাচ্ছিলেন যে তাদের কিন্তু নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি তা কিন্তু তারা সব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি লিনিয়া, যে গতকাল রিমালের যে তাণ্ডব তা কিন্তু শুধু দক্ষিণ উপকূলীয় অঞ্চলেই ছিল না, বগুড়া সহ উত্তরের জেলাগুলোও কিন্তু অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই পরিস্থিতিতে কিন্তু আজকে সকালে ওয়েদার কেমন হবে এটি নিয়ে কিন্তু বেশ শঙ্কা ছিল। তবে আজকে সকাল থেকেই কিন্তু আবহাওয়া অনুকূলে রয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা তাদের যে সহকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে বেশ সুষ্ঠুভাবেই উপজেলা পরিষদগুলোতে আসতে পেরেছে এবং তারা নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে তা কিন্তু আবার নিয়ে সুষ্ঠুভাবে তাদের কেন্দ্রগুলোতে যেতে পারবে এবং আগামীকাল একটি সুষ্ঠু ভোট হবে বলেই তারা প্রত্যাশা করছেন। লিনিয়া, বগুড়া সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে বগুড়া থেকে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোটের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছও। এখনো পানিবন্দী অনেক মানুষ। বেশিরভাগ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন জরুরি সরকারি সহায়তা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। গাছ ভেঙে পড়ে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। টানা দুদিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল। ঝড়ে বিধ্বস্ত কারো রান্নাঘর, কারো টিনের চালা, আবার কারোর থাকার একমাত্র সম্বল। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। সম্বল হারানো মানুষগুলোর দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না। গরু ঘর ভরিয়া গেছে, আমার বারিন্দা ভরিয়া গেছে, আর আমার ভাগ ঘর ভরিয়া গেছে। তো আমরা এটি যে লাইট ফাইল করবো, আমাদের কাছে এমন অর্থ সম্পদ নাই। আমার ঘরের টিন সব উড়ে নিয়ে গেছে। এখন আমি আমার ছেলের সন্তান নিয়ে খুব কষ্টে আছি। ঘরের চাল চুল সব বাতাসে উড়ে নিয়ে গেছে। তারপরে ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইকেল সেন্টারে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারি নাই বাচ্চা কাচ্চা নিয়ে। আমাকে পানি চিনিতে চুলে মুলে সব নষ্ট হয়ে গেছে। আমরা রান্না বান্না করে খাতি পারি নাই। আমাকে ঘর দুয়ার তলানো নালিশ করার জায়গা নেই, করার জায়গা নেই। আর এই পিছন দিকটা বেড়ি যদি দিয়ে দিত তার কাম সব না। ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে সহায়তা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে থেকে আমরা সতর্কতা বাণী এবং আবহাওয়া দপ্তরের যে বিশেষ বার্তাগুলো দিচ্ছি না মানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এখনো দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় গতকালকে হয়েছে, এখনো চলছে ঘূর্ণিঝড়ের প্রভাবটা। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এর বেশি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আশা করছি যে মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের ভোলা জেলার অনুকূলে আসবে এবং মানুষদেরকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর বিষয় সেটি থেকে তাদেরকে পুনর্গঠিত করার বা তাদের সমস্যাকে মিটিগেট করার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত হানে সুন্দরবন কোল ঘেঁষা জেলা সাতক্ষীরায়। বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে রিমেলের আঘাতে গাছ চাপায় এক বৃদ্ধ দম্পতি প্রাণ হারিয়েছে। একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। সড়ক যোগাযোগ ব্যবস্থা আমরা ফায়ার সার্ভিস, রোডসেন হাইওয়ের মাধ্যমে আপাতত বড় সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমাদের ইলেকট্রিক তারের উপর গাছ ভেঙে পড়ায় আমাদের বিদ্যুৎ সংযোগে আরো সময় লাগবে। এদিকে নরসিংদীর ছগরিয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্ট্যাক ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে পিরোজপুরের বেশিরভাগ এলাকা। জেলা শহরের প্রাণকেন্দ্র উঠে গেছে পানি। পিরোজপুর থেকে সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী হাসিবুল হাসান হাসিব। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা কি পরিমাণে সারা দেশে বিস্তার করছে এবং এর ধারাবাহিকতা পিরোজপুর কিন্তু ব্যাপক তাণ্ডব লীলা একবার চালিয়েছে। এবং গতকাল এবং তার আগের দিন সহ এই 2 দিন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে পিরোজপুরের 53টা ইউনিয়ন, 4টি পৌরসভা, সকল কিছুই কিন্তু এর প্রভাবে প্রভাবিত এবং প্রচুর পরিমাণে পানি এবং জলস্রোতে কিন্তু সকল এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে পিরোজপুরের ইন্দুরকানী, মঠবাড়িয়া, পিরোজপুর সদরের ও নাজিরপুরের সকল স্তরে কিন্তু পানিবদ্ধ অবস্থায় এখন মানুষ আছে। রিমাল থেমে গেলেও তার চিহ্ন কিন্তু ইতিমধ্যে রেখেছেন। আমি এখন অবস্থান করছি পিরোজপুরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে। জেলা পরিষদ কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ইতিমধ্যে কিন্তু পিরোজপুর জেলার 3 জন মানুষ কিন্তু ইতিমধ্যে মারা গেছে এবং তিনি জানিয়েছেন যে এই রিমালে কিন্তু পিরোজপুরের 22,273 জন মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে অবস্থান করতেছিল এবং যার মাঝে বেশিরভাগ এখন পর্যন্ত কিন্তু আশ্রয়কেন্দ্রেই আছে, কেননা সকলেই ইতিমধ্যে হচ্ছে যে গৃহহীন অবস্থায় আছে এবং জলাবদ্ধ অবস্থায় থাকার কারণে তারা কিন্তু ইতিমধ্যে এইখানেই অবস্থান করছে। এবং তিনি জানিয়েছেন যে পিরোজপুরের যে ইন্দুরকানী এবং মঠবাড়িয়া বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু ইতিমধ্যে ওভারফ্লোয়ে পানি প্রবেশ করেছিল এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্দুরকানী টগরা ফেরিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং এটা ক্ষতিসাধন হয়েছে। এবং ফসলের ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান তিনি জানিয়েছেন যে এই পানির কারণে রিমালা বা ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু ইতিমধ্যে 3,250 হেক্টর আউশ জমির ফসল এবং 250 হেক্টর বোরো ধানের ফসল এবং 2,829 হেক্টর জমির শাকসবজি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রায় 7,886 হেক্টর জমির ফসল ব্যাপক আকারে ক্ষতি হয়েছে এবং প্রায় পিরোজপুরের যে পুকুরে মাছ চাষ হয়ে থাকে প্রায় 10,000 পুকুর প্লাবিত হয়েছে এবং এর কারণে প্রায় 1800 মেট্রিক টন মাছ কিন্তু ইতিমধ্যে বেশি পড়েছে ধারণা করা হয়েছে এবং 200 প্রায় মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক এই যে মাছের ক্ষতি হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকার মতো তারা প্রাথমিকভাবে বলেছেন। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আধাপাকা কাঁচা ঘর। সেখানে আমি বলে রাখি যে প্রায় 5,800 বাড়ি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হলেও প্রায় 1,500 বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন এই জেলা পরিষদের সর্বশেষ তথ্য অনুযায়ী। এবং আরেকটি বিষয় বলে রাখি যে প্রশাসন থেকে বলতে প্রায় এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষের কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এবং বিদ্যুৎ অর্জন পাওয়ার ডিভিশনের যে বিদ্যুৎ সহযোগ দেওয়া হয়ে থাকে তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণটা এখন মধ্যে নিরূপণ করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে পিরোজপুর কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ শূন্য, ইন্টারনেট শূন্য, মোবাইল নেটওয়ার্ক শূন্য, কেননা সকল কিছু থেকে আমরা একটা পিরোজপুরের মানুষ বিচ্ছিন্ন অবস্থায় আছি এবং প্রধানমন্ত্রী বলছেন মানুষের সহযোগিতা করার জন্য সার্বিক তারা পাশে আছে এবং এই ক্ষতির নিরূপণটা এখন পর্যন্ত কিন্তু চলমান আছে, কেননা দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় গ্রাম এলাকায় এখন পর্যন্ত সঠিক তথ্যটা কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা যাচ্ছে না এবং এই ক্ষতির পরিমাণটা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দর্শক, পিরোজপুর থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাসিব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, এর আগে সংবাদে আপনি যেমনটি জানিয়েছিলেন ক্ষয়ক্ষতি সম্পর্কে, এখন একটি বিষয় জানাবেন যে সাহায্যের সহযোগিতা নিয়ে কেউ এগিয়ে এসেছেন কিনা এই ক্ষয়ক্ষতির মধ্যে? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। এই যে ঘূর্ণিঝড় রিমালে বাগেরহাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বাগেরহাটের মানুষ কিন্তু আশ্রয়হীন হয়ে পড়েছে। অনেকেরই বাড়িঘর এখনো পানির নিচে রয়েছে, তারা কিন্তু রান্না পর্যন্ত করে খেতে পারতেছেন না। এই যে দুর্গত মানুষ যারা, তাদের কিন্তু আসলে সহযোগিতার দরকার। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এবং জেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে কিছু শুকনো খাবার এই দুর্গত মানুষদের দেওয়া হয়েছে, কিন্তু ওইভাবে সাহায্য সহযোগিতার বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে জেলা প্রশাসন বলছে তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করেছে, এই ক্ষতিগ্রস্ত মানুষদের মন্ত্রণালয়ের মাধ্যমে
একটি সহযোগিতা করা হবে এবং মৎস্য চাষী যারা তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, অন্তত 70 কোটি টাকার মাছ ভেসে গেছে এই ঝড়ে। এদেরকেও সহযোগিতার আওতায় আনা যাবে কিনা সেই বিষয়টি কিন্তু চিন্তা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু ফসলের ক্ষতিরও খবর পেয়েছি আমাদের এই উপকূলীয় জেলা বাগেরহাটে। বাগেরহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে সকাল পর্যন্ত ভারী ও মাঝারি বৃষ্টি হয় রাজধানীতে। এতে ঢাকার অনেক সড়ক ডুবে যায়, তৈরি হয় জলাবদ্ধতা। এই মুহূর্তে রাজধানীর কাঁঠাল বাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরিফ, জলাবদ্ধতা নিয়ে তো কিছুক্ষণ আগে আমরা জেনেছি আপনার কাছ থেকে, এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কাঁঠাল বাগান। আপনি দেখতে পাচ্ছেন ঠিক হাঁটু সমান পানিতে দাঁড়িয়েই কথা বলতে হচ্ছে। এখানে এলাকার মানুষের যে অভিযোগটা রয়েছে যে সামান্য বৃষ্টিতে এখানে কিছু সময় বুক সমান পানি হয়ে যায়, আর হালকা যদি একটু জাস্ট 5 মিনিটের বৃষ্টি হয় তাও হাঁটু সমান পানি হয়। যেহেতু রিমেলের প্রভাবে সারা দেশে ঝড় বৃষ্টি হয়েছে, সে ঝড় বৃষ্টির প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। বিশেষ করে রাজধানীর অলিগলি যে সড়কগুলো রয়েছে এবং বেশ কয়েকটি মেইন সড়কও আমরা জলবদ্ধতা দেখতে পেয়েছি। আমি এখন যেটিতে দাঁড়িয়ে আছি এখানের বেশ কয়েকটি বাড়ির ভেতরেও পানি ঢুকে যায়। এখানকার যারা বসবাস করেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে সারা রাতে আসলে তারা বসেছিলেন কখন পানি নামবে কিংবা কখন তারা রান্না করতে পারবেন, খেতে পারবেন, কোনো কিছু আসলে তাদের কাছে ছিল না। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, পানি কতটুকু উঠেছে, রাতে কতটুকু ছিল এবং এখন কিভাবে আপনারা পারাপার করছেন? রাইতে করে মাজা পানি, পরে মাজা পানিতেই খাটের উপরে ফুয়ে রয়েছি। কাঠের উপরে ফুয়াই না, খাট ভাঙে ফুয়ে সব তো ভিজবো। পানির কারণে পায়ে তো চুলকানি বা অনেক কিছু, এই পচা পানি, যে পচা পানির কারণে এই যে ফাবের করতে হচ্ছে। আচ্ছা, সবসময় কি এরকম পানি হয় বৃষ্টি হলেই? সব সময় সব এই যে নিচে যা রুম আছে, এই যে জ্বালা না দে সব কান্দে গলা পানি, মাজা পানি। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, বৃষ্টি হলে পানিতে কেমন ভোগান্তি হয় আপনাদের? বৃষ্টি হলে পানিতে অনেক আবর্জনা হয়, পানির গন্ধ বাসনা হয়, পানি কেন খাওয়া দাওয়া সব বন্ধ। আমাদের আমরা বাইরেও কিছু খাইতে পারি না, আমরা কাজকর্ম করে খাই। আমরা মানুষের বাড়ি কাজ করব না, আমরা বাসা বাড়ি পরিষ্কার করবো না, রান্না বান্না করবো না, বাচ্চা কাচ্চা দেখবো, এটাই বলেন। আমাদের কত দুর্গতি এটা তো আপনারা জানেনই। সামান্য বৃষ্টি হলে কি ঘরের ভিতরে, একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে 1 ফুটি পানি হয়। আমাদের যা জিনিস সব ভেসে জায়গা, তাহলে আমরা মানুষের বাড়ি তো আমরা কর্ম করে খাই। আমরা তার শিক্ষিত নয় যে আমরা পড়াশোনা করব, যে আমরা কিছু চাকরি বাকরি করি, আমার কিছু রোজগার আছে, আমরা বাসা বাড়ির কাজ করি। তারা তো ছুটি দিতে চায় না। এখানে সিটি কর্পোরেশন লোক এই রাস্তা সংস্কারের জন্য আসে না, আসে না, কোনোদিন তারা আসে না। আইলেও খালি কোনো মতন দেখে জায়গা, কিন্তু আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না। আমরা যে কষ্ট করি আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না। আমরা কথা বলছিলাম একজন এখানে যারা বসবাস করেন তাদের মধ্যে একজনের সঙ্গে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো। ভাই, এই পানি দিয়ে রিক্সা চালাতে এই যে দুর্ঘটনাগুলো ঘটে, কেমন ঘটে? অনেক ঘটে। এই পানিতে গাড়ি চালা, রিক্সা চালা অনেক দুর্ঘটনা, যাত্রী অনেক পড়ে যায়। এই স্ল্যাপের মধ্যে গাত্তা মাথা কিছু দেখা যায় না, অনেক সময় আমরা দেখতে পারি না, উল্টা পড়ে যায়, অনেক রিস্ক। একবার যে গাত্তার মধ্যে পড়ে যায়, যাত্রী সহ ড্রেনের মধ্যে ঢুকে যায়, তখন হাত দিয়ে যাত্রী টানার লাগে, নাহলে ড্রেনের মধ্যে ঢুকলে তো যাত্রী মারা যাবে। খুব রিস্ক এখানে হাত তো মানে ঘা হয়ে যাইতেছে, কালকে ঘা হয়ে যাইতে, হ্যাঁ পোষা পানি কালকে ভিজছে, ঘা হয়ে গেছে। এমন কি আছে আমাদের বলেন, এই যে নোংরা পানি, আমরা কাজ কাম করি, নোংরা পানি জিনিসপাতি করি, এই জায়গায় হাত পায়ের অবস্থা খারাপ আমাদের। আচ্ছা, আমরা কথা বলছিলাম এখানকার এই ভোগান্তি নিয়ে। আমাদেরকে যেমন কি জানিয়েছিলেন যে আসলে এখানকার মানুষের যে এই ময়লা পানির কারণে, যেহেতু এটি ড্রেনের পানি, সে ময়লার পানির কারণে তাদের হাত পার যে বিভিন্ন জলাবদ্ধতার যে রোগগুলো রয়েছে সেগুলো তারা মুখোমুখি হতে হচ্ছে। আর সামান্য পানি হলে যেহেতু ঘরের ভেতরে পানি চলে যায়, সেক্ষেত্রে এখানকার মানুষের বসবাস করা অনেকটুকু দুষ্কর হয়ে পড়েছে, এমনটি বলছেন তারা। বলছেন সিটি কর্পোরেশনের লোকজন আসলে তেমন এই রাস্তা সংস্কারের কখনো উদ্যোগ নেয়নি। যেহেতু সামান্য বৃষ্টিতে পানি হয়, তাদের একটাই আবেদন যেন সিটি কর্পোরেশন এই সড়ক মেরামতের ব্যবস্থা নেয়। তিনি এই ছিল আমার কাছে কাঁঠাল বাগানের জলবদ্ধতার সর্বশেষ সংবাদ।
আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জলাবদ্ধতার খবরাখবর জানছিলাম সহকর্মী আরিফের কাছ থেকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। এতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে মাইকিং। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সহকর্মী আবুল বাশা নয়নের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর বান্দরবানের পাহাড়ের কোলে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই যেখানে বেড়ে যায় প্রাণহানির শঙ্কা। বান্দরবান সদরের ইসলামপুর, লাঙ্কিপাড়া, হাফেজগোনা, কালাঘাটা, আলীকদম উপজেলার পোয়ামুড়ি, আমতুলি সহ বেশ কয়েকটি উপজেলার চিত্র এটি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাত থেকেই গুড়ি গুড়ি ও থেমে থেমে বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে এই পাহাড়ি জনপদ। কিন্তু নিরুপায় হয়েই বছরের পর বছর মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই জনগোষ্ঠী, যাদের অধিকাংশই হতদরিদ্র শ্রমিক। কষ্টে আছি, মানে পানি ঢুকে তারপরে ঘর ভেঙে, মানে পাহাড় ভেঙে পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। পাহাড়ে থাকা ছাড়া তো উপায় নাই, আপনার ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? তো বৃষ্টি পড়লে আপনার এই পাহাড় ধসটা বেশি হয়, কারণ এখানে এটা হচ্ছে বালু, তো মাটিগুলো বালুর কারণে ওটা হচ্ছে আপনার পাহাড় ধসটা বেশি হয়। যতগুলো জায়গা আছে জায়গার মধ্যে এমনিতে পাহাড় ধসের সম্ভাবনা আছে। এখন আমি যেখানে আছি এখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা। সরকারি হিসেবে 2009 সাল থেকে 16 বছরে বান্দরবানে পাহাড় ধসে 80 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2009 সালে 30 আগস্ট আজিজনগর ও গজালিয়ায় 11 জন, 2010 সালে নাইখংছড়িতে 5 জন, 2011 সালে রোয়াংছড়িতে 2 জন, 2021 সালের 15 সেপ্টেম্বর রোয়াংছড়ির সাইঙ্গাছিড়িতে একই পরিবারের 3 জন ও সবশেষ 2023 সালের 12 আগস্ট সদর, লামা ও নাইখংছড়িতে 10 জন প্রাণ হারান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চলা বৈরী আবহাওয়ায় প্রাণহানি ঠেকাতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসতিদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। জনসাধারণকে নিরাপদে থাকার জন্য মাইকিং করছি। আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় জেলার 7টি উপজেলায় 34টি ইউনিয়নে 260টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পৌর মেয়র। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। রাফায় আশ্রয় শিবিরে বিমান হামলাকে দুর্ঘটনা বলছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অঙ্গনে বইছে নিন্দার ঝড়। নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। আজ দুপুরের পর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে দেশের উত্তর পূর্ব সীমানা দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি আরও বলেন, রিমালের প্রভাবে ঢাকায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো, আজই ওইসব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল, সেই সাথে কুমিল্লা অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে, তবে পরিমাণ খুবই কম থাকবে। ব্যবসায়ীদের কাঠের চশমা পরিয়ে অর্ধ কোটি টাকা হাতে নিয়েছে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। অভিযোগ উঠেছে পাওনা টাকা আটকে রাখার। এদিকে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন, পার্সেল করার সময় সমঝোতা চুক্তি স্বাক্ষর করা উচিত। বিস্তারিত ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। ইভেলি ইয়োরেঞ্জের মতো গ্রাহকের লাখ লাখ টাকা আটকে রাখা আরেক প্রতিষ্ঠান রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কক্সবাজার সহ দেশের অন্যান্য জেলায় পণ্য পাঠায় তারা। আর এই সুযোগে প্রায় সময় বহন করা হতো মাদকের চোরাচালান। পুরান ঢাকার চশমা ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা এই পার্সেল সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পণ্য পাঠাতো। অভিযোগ রয়েছে, গ্রাহকের পাঠানো টাকাও আটকে রাখত কোম্পানিটি। রমজানের ঈদে 1,30,000 ছিল,
অনেক যাওয়ার পরে এরা 30,000 টাকা দিল, অনলি আর 1 লাখ টাকা আছে। 2,46,000 টাকা পাওনা আছে। পার্টি মালগুলো খুলে ফেলছে, এরা কিন্তু আমাদের টাকাগুলো এখনো দেয় নাই। অভিযোগের বিষয়ে চকবাজার গিয়ে কথা হয় ম্যানেজার আরিফুর রহমানের সাথে। দেশ টিভির ক্যামেরায় অকপটে সব অভিযোগ স্বীকার করেন তিনি। গাফলতি ছিল, অনেক পার্টি আসছে, সবারই আমি একই কথা বলছি যে দেখেন আপনাদের টাকা দিবে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে দেশ টিভি 3 যায় রেইনবো এক্সপ্রেসের প্রধান শাখা পল্টনে। অফিসের ভেতরে দেখা যায় সারি সারি ফাইল, যেখানে আটকে আছে গ্রাহকের কোটি টাকা। আমার বিল আছে কন্ডিশনের 5.5 লাখ টাকা, তো ওনারা টাইম দিয়েছে আমাকে 3টা। ওনারা রিসিভ করছে, তারপরে আমি তার পরের মাসে 2 তারিখ বা 3 তারিখ আসছি টাকা নেওয়ার জন্য। এখন আমি আমার টাকাটা পাইনি। 15 তারিখের পরে 19 তারিখের পরে আজকে 20 তারিখে আবার ডেট দিছে, আজকে 3 মাস। অফিসে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে। আমি প্রায় ডেট দিয়ে থাকি, কিন্তু যে আমাকে টাকাটা দিবে যার কাছে সে মিস করেছে, বাট তার দোষটা আমারই। এই জন্য আমি মনে করি এই মাসের মধ্যে না হলেও আগামী মাসের 7 তারিখের মধ্যে পারবো, বাট এর আগেও হয়ে যেতে পারে। তবে এই ধরনের পার্সেল কোম্পানির সাথে কন্ডিশনে পণ্য পাঠানো ও লেনদেনের ক্ষেত্রে অবশ্যই MOU চুক্তি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যারা কোনো পার্সেল কোম্পানির সাথে এই ধরনের কন্ডিশনিং ওয়েতে তার মানে কোনো বিষয়ে আবদ্ধ হবেন, অবশ্যই তারা একটা MOU করে নেবেন। যে MOU করা থাকলে তখন এটা তার কিন্তু একটা বলা যেতে পারে একটা গাইডলাইন হিসাবে কিন্তু কাজ করে। এই ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। এই পার্সেল কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বা একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য যেটা করা, যে সেটি হলো যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে তাদের কার্যক্রমটাকে আসলে বন্ধ করে দেওয়া। যারা প্রতিনিয়ত এই ধরনের পার্সেল কোম্পানি ব্যবহার করছেন তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশে ক্যান্সার আক্রান্ত 2 লাখ রোগীর প্রায় 10% ব্লাড ক্যান্সারের। উন্নত মানের জেনেটিক ও মলিকুলার ল্যাব না থাকায় শনাক্ত হয় না অধিকাংশ। ক্যান্সার শনাক্তে 70% পরীক্ষা হয় না দেশের সরকারি হাসপাতালে। দেশে 160 জনের বেশি ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ থাকলেও প্রযুক্তি ও সুযোগ সুবিধার অভাবে করাতে পারেন না কোনো চিকিৎসা। এতে মাত্রাতিরিক্ত ব্যয়, অর্ধেক মানুষের মৃত্যু হয় চিকিৎসা ছাড়াই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালে অধিকাংশ রোগী ভালো হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সম্ভব হচ্ছে না। এতে দিনে দিনে বিদেশমুখিতা বাড়ছে রোগীদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ময়না খাতুন ও মুশরেত আলম দম্পতি 2 বছরের সন্তান আরিয়ানকে নিয়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বারান্দায়। 1 বছর আগে রক্তে ক্যান্সার শনাক্ত হলে পরিবারে নেমে আসে অন্ধকার। শেষ পর্যন্ত নিজের ভিটেমাটি বন্ধক রেখেছেন। সব হারিয়ে এখন আয়ানের অবস্থা অনেকটাই অস্থিতিশীল, কিন্তু কোনোভাবেই পারছেন না ব্যয় মেটাতে। গত রমজান থেকেই অনেক বেশি হয়ে গেছে, এখন অতিরিক্ত বেশি হয়ে গেছিল। এখন টাকার জন্য চিকিৎসা শুরুই করতে পারতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে ভর্তি 13 বছরের শাকিল। 1 বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে 10 লাখ টাকার বেশি খরচ করে দিশেহারা পুরো পরিবার। আমার আত্মীয় স্বজন যতজন আছেন, বিদেশি প্রবাসী, সবাই আমারে সাহায্য করছেন, সবাই আমারে দিয়া এই 8-10 লাখ টাকা গেছে। এখন স্যার আবার তারা বেশি রয়েছে, আমি কিভাবে দিব স্যার? এ বিভাগে ভর্তি অধিকাংশ রোগীর পরিবারের অবস্থা শোচনীয়। কয়েকদিন পর হঠাৎ করে জ্বর আসছে, ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে ভর্তি করার পরে সিবিসির রিপোর্ট খারাপ দেখে আর ঢাকা নিয়ে আসছে। শরীর দুর্বল লাগতেছে, খাইতেছে না, খাওয়া কম, এরকম অবস্থা। মাত্র 10% পরিবার ক্যান্সার চিকিৎসা শেষ করতে পারে, আর অর্ধেকের বেশি পরিবার চিকিৎসা ছেড়ে দেয় মাঝপথে। ফলে চিকিৎসা ছাড়াই মারা যান এসব রোগী। অন্যদিকে সরকারি পর্যায়ে 70% পরীক্ষাই হয় না। এ অবস্থায় রোগের জটিলতা ও ব্যয় বাড়ে রোগীদের। এই সেলে টাইপ আমার এখানে হয় ন, মলিকুলার টেস্ট আমার এখানে ন, সার্জারি আমার এখানে হয় ন, তো এই সেলে হাই রেজলিউশন সিটি এখানে হয় ন, ফ্লো সাইটোমেট্রি আমরা করতেছি, এইটাও আমরা যে আরও ব্যাপক পরিসরে আমরা করতে পারিনি। তাহলে এই টেস্টগুলি কোথেকে করি আমরা বুড়ো করি বেশিরভাগ ক্ষেত্রে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারলে স্বাভাবিক জীবনে ফেরানো যায় অধিকাংশ রোগীকে। দেশে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক থাকলেও অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে থমকে আছে বলে জানান এ বিশেষজ্ঞ। আমাদের 10,000 স্কোয়ার ফিট এ ব্লকে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য, বাজেটের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা
বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যাই, কিন্তু এখন পর্যন্ত যে এইটাকে এই সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে ডেভেলপ করা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি নাই। রোগ শনাক্ত না হওয়ায় চিকিৎসকের প্রতি তৈরি হয় অনাস্থা, ফলে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী প্রবণতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।